হু 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 পাকিস্তান আবার ম্যাচ হেরে গেল। অ্যান্ড আজকে পাকিস্তান 7 নম্বর ম্যাচ হারলো। সেই 7-1 দেখে আমার ব্রাজিলের কথা মনে পড়ে যাচ্ছে, বাট ওইটাকে সাইডে রেখে আমরা যদি আজকে প্রত্যেকটা প্লেয়ারের খেলা দেখতে চাই, রোহিত শর্মা বিরাট কোহলির ওপর থেকে আগে আউট হয়ে যাওয়ার পরেও, ঋষভ পান্তের বারবার জীবনদান মেলার পরেও, অক্ষর প্যাটেল যেহেতু ইঞ্জিনিয়াররা ভালো খেলে সেই জন্য অক্ষর প্যাটেলকে আগে পাঠিয়ে দেওয়ার জন্য, মিডল ওভার থেকে শেষ অবধি কেউ না চলার জন্য, 30 রানে 7 উইকেট পড়ার জন্য, এই এত কিছু হয়ে যাওয়ার পরেও পাকিস্তান জিততে পারলো না। কেন? কারণ আমাদের টিমে কে কে রয়েছে? রোহিত শর্মা রয়েছে, বিরাট কোহলি রয়েছে, ঋষভ পান্ত রয়েছে, সূর্যকুমার যাদব রয়েছে, কিচ্ছু করে না কিন্তু বাবার আজমের দারুণ একটা ক্যাচ ধরে নিয়েছে, শিবম দুবে রয়েছে, যে রিজওয়ানের ক্যাচ মিস করে আমাদের ভালো করে দিয়েছে। রিজওয়ান তারপর যা স্ট্রাইক রেটে হেগেছে, বাপরে বাপ দারুণ হেগেছে স্ট্রাইক রেট নিয়ে। তারপর আমাদের হার্দিক পান্ডিয়া রয়েছে, ক্লাচ মোমেন্টে বেরিয়ে এসছে, আইপিএলে যাচ্ছে তাই পারফরমেন্স করার পরেও এখানে আনা হয়েছিল, বাট এখানে এসে প্রুভ করে দিল যে কেন ওকে ইন্ডিয়ার বেস্ট অলরাউন্ডার বলা হয়। অ্যান্ড তারপরে তো রবীন্দ্র জাদেজা রয়েছে, যে কিচ্ছু করেন না, ফিল্ডিং করেছে না কিছু করেছে, ওকে একটু সাইডে রাখে, বাকি চলে আসে অক্ষর প্যাটেল, তারপর আমাদের বুমরা, আর্শদীপ, সিরাজ, প্রত্যেকের জন্য। অ্যান্ড আজকে বোলিং ডিপার্টমেন্ট নিয়ে আলাদা করে কথা হবে, তাদের জন্য আলাদা করে সেগমেন্ট। আজকে বলারদের নিয়ে আলাদা করে কথা হবে, বুমরাকে নিয়ে আলাদা করে বিশেষভাবে কথা হবে, কারণ বুমরা যা পারফরমেন্স দিয়েছে আজকে, সেটা স্বর্ণাক্ষরে লেখা থাকবে যে কোনো ক্রিকেটের ইতিহাসে। কেন না, যেই অবস্থায় ইন্ডিয়া টিম ছিল, ঠিক আছে, লোকজন এটা বলে যাচ্ছে যে কেন বুমরাকে প্রথমে আনা হলো না, কেন বুমরাকে আগে নিয়ে আসা হলো না, সিরাজ আর্শদীপকে দিয়ে কেন শুরু হচ্ছে। বাট সেখানে রোহিত শর্মা, বিরাট কোহলি এরা যখন এত বড় বড় মুখ রয়েছে আমাদের ওখানে, তখন আমাদের এইটা ভরসা করে রাখা উচিত যে ওরা যখন রয়েছে, আমাদের দুটো বড় মাথা রয়েছে, ওরা নিশ্চয়ই কিছু একটা ভেবে কাজটা করছে। অ্যান্ড বুমরা যেভাবে বলটা করেছে, পরে যখন আনা হলো ওকে 15 নম্বর ওভারে, 15 নম্বর ওভারে এসে যে 3টে রান দিল মাত্র, 3টে রান দিয়ে ফার্স্ট বলে রিজওয়ানের উইকেট, ওইটাই ছিল আমাদের টার্নিং পয়েন্ট। অ্যান্ড তখন 36 বলে 40 রান বাকি, ঠিক আছে, সেই ওভারে গেল 3 রান, তারপরের ওভারে অক্ষর প্যাটেল উইকেট পায়নি কিন্তু 2 রান দিয়েছে। সেই 2 ওভারে যেখানে ওরা একটা টার্গেট রেখেছিল যে আমরা 12 রান করবো, আমরা 10 রান করবো, ওখানে মাত্র 5 রান গেছে। অ্যান্ড তারপরের ওভার গেছিল হার্দিক পান্ডিয়া ওখানে দিয়েছিল 3 রান, যেটা ওরা যেখানে 18 রান 20 রান মতন টার্গেট করে রেখেছিল 3 ওভারে, সেখানে গেছে মাত্র 6 রান। অ্যান্ড নিউ ইয়র্কের এই পিচে, এই একটা টাফ পিচের মধ্যে সেই 18 রান থেকে ওই যে 6 রান হয়েছে, ওই 10-12 রানের যে ডিফারেন্সটা, সেটাই ম্যাচ ঘুরিয়ে নিয়ে চলে গেছে। এন্ডে এসে আমরা 6 রানে মাত্র জিতেছি। অ্যান্ড সেখানে দাঁড়িয়েও আমরা একটা জিনিস হয়ে যাচ্ছে যে শ্রীরাজ যেহেতু উইকেট পায়নি, অনেকের নাম নিচ্ছে না, বাট শ্রীরাজ 4 ওভারে মাত্র 19 রান দিয়েছে। 4 ওভারে 19 রান দেওয়া, যা ইকোনমিক্যাল রাখা পুরো ম্যাচটাকে দারুণ। আর্শদীপ সিং লাস্ট ওভারে এসে যেভাবে নিজের মাথা ঠান্ডা রেখে ম্যাচটা বের করেছে, ওটা খুবই প্রশংসনীয়, কারণ ওরকম একটা টাফ সিচুয়েশানে এসে ভুলভাল বল পড়ে যায়। অ্যান্ড যেটা লাস্টের আগের বলে চালিয়ে দিয়েছিল, ওটাও 6 চলে যাওয়ার মতনই ছিল, যেহেতু ব্যাট আসছে না, বলটা 4 গেল, বাট বিরাট কোহলি দারুণ ট্রাই করেছিল ওটাও ক্যাচ ফ্যাচ করে নেওয়ার, বাট পৌঁছাতে পারেনি। অ্যান্ড আরেকটা আলাদা করে আর কিছু বলার নেই, বুমরা ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে। অ্যান্ড প্রথম দুটো ম্যাচে দুটোতেই ম্যান অফ দ্য ম্যাচ। অ্যান্ড এই বোলিংয়ের মধ্যে আমরা মেনলি যে কথাটা বলবো রোহিত শর্মা যেভাবে বোলিংটাকে চালিয়েছে, দারুণ চালিয়েছে, খুব স্মুথলি। যখন ম্যাচটা চাপে পড়ছে, ওরা একটা প্রেশার অলওয়েজ ক্রিয়েট করে রেখেছে সব সময়। অক্ষর প্যাটেল প্রথম ওভারে এসে উইকেট নিয়ে নিয়েছে, প্রথম 10 ওভারে মাত্র 57 রান। অ্যান্ড ওই জায়গা থেকে একটু ম্যাচটা ওরা চাপতে শুরু করে দিয়েছিল। অ্যান্ড যখনই 6 মারতে গেছে বা কিছু করেছে, 10 ওভারের পর থেকে ওদেরকে আর হাত খুলতেই দেয়নি, এতটা প্রেশার বোলিং করেছে। অ্যান্ড যেখানে যখন 2 উইকেট মাত্র পড়েছিল,
তারপর থেকে যে প্রেশার ক্রিয়েট করে যে ওদেরকে হাত খুলতে দেবো না, ওদেরকে চেপে বল করব, এই জিনিসটাকে খুবই চেপে রাখা। অ্যান্ড যখন দরকার, যখন উইকেটের দরকার তখন বুমরা, তখনকার জন্য বুমরাকে বাঁচিয়ে রাখা, ওরকম একটা মিডিল ওভারে 14 নম্বর ওভারে বুমরাকে নিয়ে আসতে আমরা কখনো দেখি না। বাট এইরকম একটা ক্যাপ্টেন্সির জন্যই, যেহেতু আমি পার্সোনালি মনে করি যে অনেকে ভাবে যে বিরাট কোহলি ক্যাপ্টেন্সি এরা, রোহিত শর্মা ক্যাপ্টেন্সি এরা, বাট আমি মনে করি এরা দুজন যখন মাঠে রয়েছে দুজনের মিলিত ডিসিশনই যায়। হ্যাঁ, যে ক্যাপ্টেন রয়েছে তার একটু হলেও বেশি যায়, বাট আমরা সবসময় দেখেছি দুজনকেই সেমভাবে লিড করতে। সেই জন্য আমি বলবো না যে দুজনের বাট যেহেতু রোহিত শর্মা অ্যাজ আ ক্যাপ্টেন রয়েছে, এনি ডে ক্যাপ্টেন একটা এইসব একটা টিমকে গোটা রাখার জন্য একটা অ্যাপ্রিসিয়েশন ডিজার্ভ করে, অ্যান্ড সেইটা রোহিত শর্মা পাবে। অ্যান্ড এই জিনিসটা যে এত সুন্দর গেছে, এই যে 15, 16, 17 এই তিনটে ওভারই পুরো ম্যাচ ঘুরিয়ে দিয়েছে, অ্যান্ড আমরা কালকে ম্যাচটা জিতে গেছি। এবার আমরা যদি ব্যাটিং নিয়ে কথা বলে নিই, ব্যাটিং ইউনিটের মধ্যে যে রোহিত শর্মা ফার্স্টে ইন্টেন্ট ভালো দেখিয়েছিল, প্রথমেই একটা পায়ের বল 6 মেরে দেয়, বাট সেই তারপরে সেম বল ওরকমই একটা বল পায়ে আসে, বাট ওটাই আউট হয়ে যায়। বাট কিছু করার নেই, ব্যাটে আসছিল না, খুব মিস টাইমিং হয়ে যায়। বিরাট কোহলি তো ইচ্ছাকৃত, মানে বিরাট কোহলির এরকম আউটসাইড অফ স্টাম্প বল খেলে আউট হওয়া, এই জিনিসটা খুব নতুন জিনিস নয়, আমরা বহুত দিন ধরে দেখে আসছি। অ্যান্ড বিরাট কোহলি এরকম আউট হচ্ছে আমরা জানি, বাট ওই দুজন চলে যাওয়ার পরেও ঋষভ পান্ত যেভাবে জীবনদান পেয়েছে, এখানে মারতে যায় ওখানে যায়, ওখানে মারতে যায় ওখানে যায়, অ্যান্ড ঋষভ পান্ত যে কখন 31 বলে, ওই 31 না 33 বলে 42 রান করে চলে গেছে কেউ বুঝতে পারেনি, কি করে রান হয়েছে বুঝতে পারেনি, কিন্তু হয়ে গেছে। অ্যান্ড ওই জিনিসটা, ওই ঋষভ পান্তের ইনিংসটা যদি না থাকতো, আমরা কিভাবে পরে কোলাপস করেছি আমরা দেখে নিয়েছি। আমাদের 89-এ 3 ছিল, ঠিক আছে, সূর্যকুমার যাদব যে সফট ডিসমিসাল হলেও কোনো মারার দরকার নেই, হাতে তুলে দেওয়া, ক্যাচ প্র্যাকটিস করানো। শিবম দুবে বল পাচ্ছে না, ডিফেন্স কর, এক রান তাও নিচ্ছে না, আর স্ট্রেট গিয়ে এরকম ব্যাট খুলে রেখে ডিফেন্স করতে গেল। তারপরে হার্দিক পান্ডিয়া ওরকম টঙে তুলে দিয়ে আউট হলো। জাদেজা ছেড়েই দাও, আসলো স্ট্রেট হাতে ক্যাচ। অ্যান্ড এছাড়া আকসার প্যাটেল মাঝখানে 4 নম্বরে এসে দারুণ ক্যামিও খেলে গেছে। অ্যান্ড লোকজন, আমার তো মনে হচ্ছে যে ইঞ্জিনিয়াররা পাকিস্তানকে মারছে বলে আমাদের একজন ইঞ্জিনিয়ারকেই পাঠানো হলো, বাট আকসার প্যাটেলের ক্যামিওটা ওই 20 রানের খুব ভালো ভাইটাল একটা ক্যামিও, যেখানে উইকেট ফল হচ্ছিল, সেখানে যদি কোনো আরও একটা ব্যাটসম্যান যেত তাহলে তারটা একটু অভাবটা বোঝা যেত যে ব্যাটসম্যান গেছে, বাট আকসার প্যাটেল যখন গেছে তো ওই জন্য আকসার প্যাটেলের ওটা বোঝা যায়নি। অ্যান্ড এবার যদি আমি বলতে চাই কালকে দুজন ফ্লপ প্লেয়ার হচ্ছে শিবম দুবে অ্যান্ড জাদেজা। অ্যান্ড আমি এটা বলতে পারি যে জাদেজার যা পারফরমেন্স রয়েছে, যা ফর্ম চলছে, এসব বাদ দাও, জাদেজার জায়গায় কুলদীপকে খেলাও। অ্যান্ড শিবম দুবের জায়গায় যদি পারো ব্যাক স্প্যাজাম করে, নিগেল করে, এখানে চোট ওখানে চোট, যা ইচ্ছা করে শিবম দুবেকে সরিয়ে রিঙ্কুকে নিয়ে আসো। রিঙ্কু ওখানে দর্শক বাসানো বসে রয়েছে, বাট আমরা খেলতে দেখতে পাচ্ছি না, যেই প্লেয়ারটা আমাদেরকে ক্লাচ মোমেন্টে বের করে নিয়ে গেছে ইন্টারন্যাশনাল ক্রিকেটে। আইপিএলে কয়েকটা ম্যাচ পায়নি, কারণ কেকেআরের টপ অর্ডার ভালো খেলছিল, লোয়ার অর্ডারের কাছে অতটা দায়িত্ব আসেনি, সেই জন্য রিঙ্কুর পারফরমেন্স আমরা আইপিএলে দেখতে পাইনি। বাট আমরা এখানে মিস করবো রিঙ্কুকে, ওই জন্য রিজার্ভ প্লেয়ার রয়েছে, রিজার্ভ প্লেয়ার থেকে যত তাড়াতাড়ি সম্ভব নিয়ে আসো। কারণ শিবম দুবে, আমি বলে দিচ্ছি, পরের 2টো ম্যাচ রয়েছে, একটা কানাডা আর একটা হচ্ছে ইউএসএ, দুটোর মধ্যে একটা পারফর্ম করবে, অ্যান্ড পারফর্ম করেও সুপার এইটে জায়গা নেবে, অ্যান্ড সুপার এইটে গিয়ে খুব বাজে খেলবে। অ্যান্ড আমি বলে দিচ্ছি, এই আমাদের আকসার প্যাটেল, যদি শিবম দুবে বা রিঙ্কু সিং, এই দুজন ফাইনালে গিয়ে একটা ভাইটাল রোল প্লে করবে। সেই জন্য ওই শিবম দুবের পজিশনটা, আমরা কোল্যাপস আটকানোর একটা যে জায়গা, ঠিক আছে, শিবম দুবে হচ্ছে, আমরা তোমার টিম যখন 140-এ রয়েছে তুমি ওটাকে মেরে মুড়ে 200 করা, বাট তোমার টিম যখন 30-এ 4 উইকেট পড়ে গেছে, সেখান থেকে তুমি টিমটাকে তুলতে পারছো না, যেটা রিঙ্কু সিং আগে করে রেখে দিয়েছে। সো আমাদের এই কোল্যাপসের জায়গাটা, যেটা এবছর ধরতে পারেনি
ধরতে না পারার একটা রোগ রয়েছে, সেই জিনিসটাকে আটকানোর জন্য আমাদেরকে একটা প্লেয়ার দরকার যে ওই কাজটা করতে পারবে, যেটা ঋষভ পান্ত করছে, যেটা আমাদের রিঙ্কু সিং করেছে, যেটা অক্ষর প্যাটেল করতে পারবে। অ্যান্ড আমি বারবার কেন এদের নাম বলছি, কারণ লেফট হ্যান্ডাররাই আমাদের সব সময় বাঁচায়। হার্দিক পান্ডিয়া রয়েছে, সূর্য রয়েছে, এদের এগেনস্টে অতটা চাপ আসবে না, যতটা এফেক্ট করবে না এরা নকআউটে, তার থেকে বেশি লেফট হ্যান্ডাররা এফেক্ট করবে। অ্যান্ড এটা আমাদের ইতিহাস বলছে। সো যত তাড়াতাড়ি সম্ভব শিবম দুবের জায়গায় রিঙ্কু সিংকে নিয়ে আসা হোক। আজকের তাজা খবর, পাকিস্তানকে নাস্তানাবুদ করে দিয়ে সুপার 8-এর দরবারে পৌঁছে গেল টিম ইন্ডিয়া। বুমরা স্পেল দেখে শাহিনকে জামাই ষষ্ঠীতে মাংস ভাত না খেতে দেওয়ার সিদ্ধান্ত নিল শাহিদ আফ্রিদি। বলল, আমি 6বার রিটায়ারমেন্ট থেকে বেরিয়ে আসতে পারি, তুই শেষ ওভারে 6টা রান করতে পারিস না, ছি। আজকের ম্যাচে সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, সিরাজ প্রত্যেকেই দিল থালাকে ট্রিবিউট, বলে দিল থালা ফর এ রিজন। এবারের জন্য পাকিস্তানিরা আর টিভি ভাঙতে পারলো না ম্যাচ হারার পর, কারণ ওদের জিডিপি এতই খারাপ হয়ে গেছে, এতই গরিব হয়ে গেছে দেশটা, যে আগে যা টিভি ভেঙে গেছে আর নতুন টিভি কিনতে পারেনি। প্রথম দুবের পারফরমেন্স দেখে রোহিত শর্মা বলে দিল, উসকো না ও হুয়া হ্যায়, কি হয়েছে, ব্যাক স্প্যাজম হয়েছে না নিগেল হয়েছে, সেটা পরে ভেবে বসিয়ে দেওয়া হবে। সূর্যকুমার যাদবকে বিসিসিআই প্রত্যেকটি আইসিসি ইভেন্টে চান্স দেয়, কারণ যাতে সূর্যকুমার আইসিসিকেই ভুল প্রমাণ করতে পারে ওকে 1 নম্বর ব্যাটসম্যান করার জন্য। বাবার আজম করলো আইসিসির কাছে কমপ্লেন, বলল একবার গ্রিন কার্ডের ইন্ডিয়ান, একবার আধার কার্ডের ইন্ডিয়ান, দুবার মারা হয়েছে আমাদের ইন্ডিয়ানদের দিয়ে। ব্যাটিংয়ের সময় ঋষভ পান্ত হয়ে গেল নস্টালজিক, বলল মত কো ছুকে টাক সে ওয়াপাস আ সকতে হো। ওভারঅল যদি বলতে চাই, পাকিস্তান টাটা বাই বাই, ইউএস এর কাছেও হেরেছো, ইন্ডিয়ার কাছেও হেরেছো, এবার আয়ারল্যান্ড কানাডা কেউ একটা হারিয়ে দেবে তোমাদেরকে, আর না হারালেও আর কি করবে, ইউএসএ একটা জিতে যাবে, ইউএসএ আয়ারল্যান্ডের সাথে জিতে যাবে, আমরা ইউএসএকে হারিয়ে দেবো, নাহলে আমরা ইউএসএর কাছে হেরে যাচ্ছি, পরে আমরা কানাডাকে হারিয়ে দেবো, সেটা বড় কথা নয়। ব্যাপারটা হচ্ছে A2-তে আমাদের এখন ইউএসএর নাম লেখা হয়ে যাচ্ছে, তার মানে সেটা কনফার্ম হলো। ওকে, PKMKB, টাটা, বাই।